এবার স্ক্যানারে খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের নজরে 12 জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। ক্ষমতায় আসার আগে বিজেপি বারবারই অভিযোগ করেছে তৃণমূল জামানায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনুমোদনহীন মাদ্রাসা। অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো জাতীয় নিরাপত্তার কাছে উদ্বেগের হয়ে উঠছে বলেও দাবি করেছে পদ্ম শিবির। পালাবদলের পর এবার বিজেপি সরকারের স্ক্যানারে এই সব অনুমোদনহীন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের নজরে 12টি জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নর। সূত্রের খবর, খারিজি মাদ্রাসাগুলোতে পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। প্রতি টিমে থাকবেন অন্তত 2 জন WBCS অফিসার। খতিয়ে দেখা হবে সরকারের ঠিক করে দেওয়া সিলেবাসে কি খারিজি মাদ্রাসাগুলিতে পড়াশোনা হচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধে কি খারিজি মাদ্রাসাগুলিতে দেওয়া হচ্ছে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। সোমবার থেকে শুরু হচ্ছে খারিজি মাদ্রাসা পরিদর্শনের কাজ। বিশেষ নজর সীমান্তবর্তী জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়াও নজরে 2 মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসার সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরের তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম, এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পত সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত। বুঝে গেল? তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে। সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা। কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। 2014-এ পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর চর্চার কেন্দ্রে উঠে আসে খারিজি মাদ্রাসা। NIA দাবি করে খাগড়াগড়ে গড়ে ওঠা খারিজি মাদ্রাসার অন্দরেই জঙ্গি জাল তৈরি হয়েছিল। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। কয়েক মাস আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি যোগের সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আসাম STF। তদন্তকারীদের দাবি, ধৃতদের একজন খারিজি মাদ্রাসা চালাতো। এখন সরকার নিয়ন্ত্রণ কিভাবে করবে সেটা আমাদের জানা নেই। তবে সরকার যদি মনে করে যে আমরা নিয়ন্ত্রণ করে আমরা ভালো কিছু করবো আর কি, তাতে ইসলামেরও খুব ভালো হয়, তাহলে সেটা ভালো হবে অবশ্য। হ্যাঁ, জঙ্গির সঙ্গে সন্দেহ লেগেছে তো জঙ্গি না, ও তো সাধারণ ছেলে। ছেলে তো আমার শুধু প্রাইভেটে কটা ছেলে পড়াইতো। হ্যাঁ, মাদ্রাসায় ছেলে পড়াইতো, বাড়ি থেকে তুলে লেগেছে। শোনা যায় অতীতে এই খারিজি মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2002-এ বলেছিলেন খারিজি মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদের আস্তানা। পরে অবশ্য বুদ্ধবাবু দাবি করেন তিনি এরকম কিছু বলেননি। বুদ্ধদেব বাবু ভট্টাচার্যের সেই দিনের কথা যদি আলিমুদ্দিন মেনে নিত, তাহলে আজকে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন যে পর্যায়ে গেছে এবং পশ্চিমবঙ্গের কারণে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা যেভাবে কম্প্রোমাইজড হয়ে গেছে সেটা হতো না। বুদ্ধদেব বাবুর সেদিনের সেই বক্তব্য সঠিক ছিল। দল সেই বক্তব্যকে গ্রহণ না করে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কি জ্যোতি বসু সরকারের সময় থেকে শুরু হয়েছিল,
যে যেভাবে মাদ্রাসার কোর্সটাকে মডার্নাইজ করা হয়েছে আধুনিক শিক্ষার মতন করে, সেইটা বরঞ্চ সবাই সাধুবাদ দিয়েছিলেন বামফ্রন্ট সরকারকে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ও এই খারিজি মাদ্রাসাগুলির কোনো পরিবর্তন হয়নি। আর এবার পালাবদলের পর বাংলায় বিজেপি সরকারের নজরেই এই খারিজি মাদ্রাসা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। খারিজি মাদ্রাসা প্রথাগত অবস্থার বাইরে। খারিজি মাদ্রাসায় প্রথাগত শিক্ষা হয় না। খারিজি মাদ্রাসায় শুধুই ধর্ম শিক্ষা। বিদেশি টাকায় চলে অধিকাংশ খারিজি মাদ্রাসা, দাবি শিক্ষক কাজী মাসুম আক্তারের। খারিজি মাদ্রাসা বলতে একটা জনগোষ্ঠী যারা গোষ্ঠীর বাইরে গিয়েছিল, ইসলামিক ইতিহাস আছে আর কি। খারিজি মানে বাইরে, প্রথাগত ব্যবস্থার বাইরে, এখানে প্রথাগত শিক্ষার বাইরে। সাধারণ যে শিক্ষা আমাদের হয় সেই শিক্ষা নয়, এটা অন্য ধরনের শিক্ষা। যেভাবে শিক্ষাটা নেওয়া হয় সেটাও নয়, অন্যরকম শিক্ষা। ছেলেমেয়েরা যে সাধারণ যে শিক্ষা নেয় সেই শিক্ষার বাইরে যখন শুধুমাত্র ধর্ম শিক্ষার জন্য শিক্ষা দান করা হয় সিস্টেমের বাইরে গিয়ে, এটা হচ্ছে খারিজি। 614টা যে মাদ্রাসা বললাম, এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পত সরকারি অনুমোদিত অনুদানপত্র মিটে গেল। তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে। সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা। ছাত্ররা সাধারণত ওই খারিজি মাদ্রাসাতেই থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওরাই লোকের কাছে গিয়ে ভিক্ষা চায়, বাড়ি বাড়ি গিয়ে আলু চাল নিয়ে আসে। দারিদ্রের জীবন, কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। ফলে ওরা একেবারে যে শেখে ওই কোরআন হাদিস, উন্নত মানের কোনো শিক্ষা নেই, উন্নত মানও নেই, মার্গতাও নেই, স্কুলের কাঠামো নেই, শিক্ষকও নেই। সীমান্তবর্তী মাদ্রাসা সন্ত্রাসবাদের আখড়া মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অতীতের একাধিক ঘটনায় তারই প্রমাণ, দাবি শিক্ষক কাজী মাসুম আক্তারের। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটা মন্তব্য করেছিলেন। তার মন্তব্য ছিল এই যত মাদ্রাসাগুলোর কথা আমরা বলছিলাম এতক্ষণ ধরে, সেই সমস্ত খারিজি মাদ্রাসার কথাই তিনি বলেছেন এগুলো নাকি জঙ্গি তৈরির আতুর। উনি বলেছিলেন সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের আখড়া। কারণ হচ্ছে এই উপমহাদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে দেখা গেছে, উচ্চশিক্ষিত লোকও যেমন ছিল, এই সকল মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ছিল, মাদ্রাসার ছাপ ছাত্র। এই মাদ্রাসাগুলো কারা? এই মাদ্রাসা তৈরি করেছিল কে? প্রয়োজনে তৈরি করা হয়েছিল। পাকিস্তান আমরা দেখেছি, আফগানিস্তানে দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি, এই খাগড়াগড়ে দেখেছি, আমাদের বর্ধমান বিস্ফোরণ আমরা জানি। সরকার দু ধরনের মাদ্রাসার জন্য ইতিমধ্যে এনকোয়ারি করতে গেছে। একটা হচ্ছে খারিজি মাদ্রাসা, আর কিছুদিন আগে ওই অনুমোদিত অথচ আনএডেড যে প্রায় 500টার মতো মাদ্রাসা আছে, সেইগুলো তারা এডেড পয়সা চেয়েছে, এডেড হতে চেয়েছে, তাদের ওখানে নজরদারি করতে গেছে। 2014 সালে পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ, প্রাণ যায় 2 বাংলাদেশি জঙ্গির। বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক। তদন্তে এনআইএ দাবি করে মঙ্গলকোটের শিমুলিয়ায় খারিজি মাদ্রাসায় তৈরি হয়েছিল জঙ্গি জাল। একসময় চর্চার কেন্দ্রে থাকা মাদ্রাসায় এখন অন্য ছবি। খড়ের চাল আর মাটির বাড়ি এখন নেই, সেই জায়গায় এখন কলা বাগান। এখন আমরা চাই আমরা উভয় শান্তিতে বাস করতে চাই, মানে গ্রামের বদনাম হোক আমরা চাই না। আমরা চাই হাতে হাত মিলিয়ে সবাই মিলে একসাথে থাকি। এই ধরনের মাদ্রাসাও চান না, এর ধরনের চাই না। হ্যাঁ, মাদ্রাসা যেমন সরকারভুক্ত আছে, ছেলেরা লেখাপড়া করছে, করুক। হ্যাঁ, এখন মিশে এখন জমি চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন চাষ করছে। হ্যাঁ, কলার বাগান এখন। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। বাকি অংশে কলা গাছ এবং অন্যান্য ফলের গাছ লাগানো হয়েছে। মাদ্রাসার যে জমির মালিক বোরহান, সেও পরে গ্রেপ্তার হয়।
পুলিশের হাতে, এবং ইউসুফ কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতেই আছে। এই মাদ্রাসা এখন মাটির সাথে মিশে গেছে। গ্রামবাসীরা এখন চাইছেন যে এই ধরনের মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই না, যা গ্রামের বদনাম ডেকে আনছে। আমরা চাইছি যেখানে শিক্ষা দেওয়া হবে সেই প্রকৃত মাদ্রাসাকে। শিমুলিয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড, বাংলায় ইউসিসির আরো এক ধাপ। বাংলার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরো এক ধাপ। ইউসিসি কমিটি গঠন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 9 সদস্যের কমিটি গঠন। বাংলায় ইউসিসির আরো এক ধাপ। ইউসিসির খসড়া বিল খতিয়ে রিপোর্ট দেবে এই কমিটি। বাংলা ইউসিসির আরো এক ধাপ, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরো এক ধাপ। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 9 সদস্যর কমিটি গঠন। ইউসিসির খসড়া বিল খতিয়ে রিপোর্ট দেবে এই কমিটি। सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा, आज तुरंत आ जाएगा। दूसरा, प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, 2 कानून नहीं रहेगा। मान के चलिए क्लियर, क्रिस्टल क्लियर। বাংলায় 9 সদস্যের ইউসিসি কমিটি। বাংলায় 9 সদস্যের কমিটি গঠন। কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কমিটিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, আরেক সদস্য নির্মাল্য ভট্টাচার্য। ইউসিসি নিয়ে খসড়া বিল প্রস্তুত রাজ্যের। বিলের নাম দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল 2026। এই খসড়া বিল খতিয়ে দেখে রিপোর্ট দেবে কমিটি। এরপর বিধানসভায় পেশ হবে বিলটি। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এ রাজ্য লাগু হবে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে আপনিও একজন সদস্য। কিভাবে এই কমিটি কাজ করবে এবং ইউসিসি এ রাজ্যে কতটা প্রয়োজন? কমিটি কাজ করবে কিভাবে সেটা তো প্রধানত চেয়ারপারসনের উপর নির্ভর করে। তো চেয়ারপারসন রঞ্জনা দেশাই যিনি হয়েছেন, উনি যেরকম বলবেন মোটামুটি কার্যপ্রণালীটা সেরকমই হবে। বিরোধীরা বিশেষ করে তাদের বক্তব্য, তারা বিরোধিতা করছে এবং তাদের বক্তব্য যে একটি বিশেষ সম্প্রদায়ের জন্যই এটা করা হচ্ছে, তাদের টার্গেট করে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এক দেশ এক আইন এটা হওয়া প্রয়োজন? বিশেষ সম্প্রদায় মানে তো মুসলমান, কারণ অন্য সম্প্রদায়ের লোক সংখ্যায় খুব বেশি নেই এবং তাদের নিয়েও কোনো সমস্যা নেই। তারা কেউ 4টে বিয়ে করে না, তারা কেউ পর্দা রাখে না, তারা কেউ সম্পত্তি নিয়ে বা কোনো গন্ডগোল করে না, অথবা তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হলে তাদের আদালতে যেতে হয়। এবং এই গন্ডগোলের কারণ হচ্ছে এই সমস্ত তথাকথিত সেকুলার দলগুলো, যাদের বর্তমানে বিরোধী দল বলে তুমি বলছিলে। বিরোধী দলগুলোর এটা আছে, তার কারণ হচ্ছে যে তারা জিভ বার করে ওই মুসলমান ভোটের জোট বাঁধা মুসলমান ভোটের পেছনে দৌড়ই। তো তারা তো করবেই, মানে একটা ভোট ব্যাংকের রাজনীতি, পুরোপুরি ভোট ব্যাংকের রাজনীতি, 100% ভোট ব্যাংকের রাজনীতি। এটাই তো আগামী দিনে কেন্দ্রীয় সরকারেরও লক্ষ্য, গোটা দেশে ইউসিসি লাগু করা। অবশ্যই লাগু করা হবে। আমি একটা খুব ছোট প্রশ্ন রাখছি, ফৌজদারি আইনটা কিন্তু ইউনিফর্ম। আইন তো দুরকম হয়, দেওয়ানি আর ফৌজদারি। দেওয়ানি আইন মানে সিভিল ল, আর ফৌজদারি আইন মানে ক্রিমিনাল ল। ফৌজদারি আইনটা কিন্তু সব পুরো দেশে এক, এবং সেটা নিয়ে কোনো সম্প্রদায়, কোনো কোনো বিরোধী দল কোনো গোলমাল করে না। ফৌজদারি আইন যদি এক হয় তাহলে দেওয়ানি আইন কেন এক হবে না? এবং আসামে যেটা হয়েছে, উত্তরাখণ্ডে যেটা হয়েছে, সেটার থেকে পশ্চিমবঙ্গের আইন খুব একটা আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। জনজাতি গোষ্ঠী, সেই জনজাতি গোষ্ঠীকে এই আইনের বা এই অভিন্ন দেওয়ানি বিধি আইনের
বাইরে রাখা হবে। এটা কি ভালো একটা উদ্যোগ? উদ্যোগ তো ভালোই। প্রথম কথা, তাদের সংখ্যা তো খুব বেশি নয়। দ্বিতীয় কথা হচ্ছে, তাদের জন্য একটা কিছু প্রোটেকশন যাকে বলে দরকার, যাতে তাদের মানসিকতায় আঘাত না লাগে, যাতে তারা মনে না করে যে আমরা বাকি ভারতের সঙ্গে এটা না হলে তাল মিলিয়ে চলতে পারবো না, এরকম যেন তাদের ধারণা না হয়। তারা তো সংখ্যায় খুবই কম, অতএব যে কাজটা হয়েছে ঠিকই হয়েছে। রাজ্য সরকারকে তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে সরকার রয়েছে সেই সরকার এই মর্মে বিল আনবেন। এখন দেখা কত দিনে এ রাজ্যে ইউসিসি কার্যকর হয়। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বিমানবন্দরের ভেতরে বাঁকড়া মসজিদে নামাজ বন্ধ। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ। রানওয়ে সম্প্রসারণের জন্য মসজিদ সরানোর পরিকল্পনা। মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু, বন্ধ নামাজ। এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এখানে যে ঢুকছে ওখানে নামাজ পড়তে তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে। এবং সিআইএসএফ এর অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি যদি সরানো যায় তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব এবং বানানোতেও সহযোগিতা করব। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল এটা নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে। কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর করার লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে নতুন সরকার। এবার মসজিদে যাওয়ার এন্ট্রি পাস দেওয়া বন্ধ করা হয়েছে, নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেকেন্ডারি রানওয়ে সেই কাজ কিন্তু শুরু হয়েছে। সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে অবস্থিত এই মসজিদ, যা থাকা যাবে না এমনটাই নিয়ম, কারণ সেকেন্ডারি রানওয়ে থেকে 240 মিটারের মধ্যে কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারে না, যা দীর্ঘদিন ধরে এই মসজিদ সরানোর কাজই কিন্তু বন্ধ ছিল। আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে, দেখা যাচ্ছে দূরে আধিকারিকরা তারা পর্যবেক্ষণে এসেছেন। বেশ কিছু কাজ হয়েছে এবং বেশ কিছু কাজ কিন্তু এখনও চলছে, এবং শনিবার থেকে মসজিদে যাওয়ার এন্ট্রি পাস বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত বোঝা যাচ্ছে সেকেন্ডারি রানওয়ে তৈরির ক্ষেত্রে আরও বেশ কিছু ধাপ এগিয়ে গিয়েছে এয়ারপোর্ট অথরিটি। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা, কলকাতা। হেডলাইন। কলকাতাকে যানজট মুক্ত করতে রিং রোড, কলকাতাকে ঘিরে রাস্তা, উদ্যোগ রাজ্য সরকারের। খড়গপুর আইআইটিকে সমীক্ষার দায়িত্ব। কলকাতা ব্যস্ত শহর, অফিস টাইমে প্রবল গাড়ির চাপ, যানজট। যত দিন যাচ্ছে এই চাপ আরো বাড়ছে। সমস্যা মেটাতে এবার রিং রোড তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রিং রোড অর্থাৎ কলকাতাকে ঘিরে তৈরি হওয়া রোড। 4টি জেলা ছুঁয়ে যাবে এই রিং রোড। হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এর জন্য খড়গপুর আইআইটিকে সমীক্ষা করতে বলেছে রাজ্য সরকার। তারা একটি প্রাথমিক নকশাও করেছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কলকাতায় গঙ্গার ধার ঘেঁষে তৈরি হবে 4 অথবা 6 লেনের রাস্তা। এই রিং রোড ছুঁয়ে যাবে হাওড়ার পাঁচলা থেকে বাউরিয়া, গঙ্গা পেরিয়ে বজবজ, মহেশতলা, গার্ডেন রিচ, সেখান থেকে আমতলা, সোনারপুর, বারুইপুর। এই রাস্তাই আবার পাঁচলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে। সারা দেশ জুড়ে তো রিং রোড তৈরি হয়েছে মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের আমলে। অতীতেও মহারাষ্ট্রের সরকার, বিজেপি সরকার, তারাও এই কাজ করেছে। কিছু দল আছে যারা কথা বলে, কেউ কেউ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে বিজেপি। এই যে 1 নেশন 1 ট্যাক্স প্রণববাবুর স্বপ্ন ছিল, বিজেপি বাস্তবায়িত করে। কংগ্রেস ভাববে, স্বপ্ন দেখবে, সিপিএম কথা বলবে, কিন্তু কাজটা করবে বিজেপি। মানুষের সুবিধার্থে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে, সবকিছুই বাড়বে, এই জন্য উন্নয়ন বাড়বে। সেই জন্য মানুষের সুবিধার্থে এই রিং রোড যে সবগুলো জেলাকে একসাথে যুক্ত করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী দিনে এই পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। কলকাতার আশপাশের জেলা
হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় কলকাতা হয়ে, ফলে কলকাতায় গাড়ির চাপ বাড়ে, রাস্তায় গাড়ির গতিও কমে, তৈরি হয় যানজট। এই সমস্যা মেটাতে, কলকাতার গতি বাড়াতে রিং রোড তৈরির পরিকল্পনা। 4 জেলাকে আউটার করিডোর রোডের মাধ্যমে এবার একত্রিত করবে একটাই রাস্তা, আর যাতে কলকাতা শহরের যানবাহনের গতি আরও বৃদ্ধি পাবে, তার পাশাপাশি এক জেলা থেকে অপর জেলায় কানেকশন বা যাতায়াত হবে আরও সুবিধাজনক। ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।